দেখছেন পদ্মা নিউজ 24.com-এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে যারা পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন এমন 30 বছরের কম বয়সী 30 তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে নিয়ে ফোর্বস 30 অনূর্ধ্ব 30 এশিয়ার নবম সংস্করণ ঘোষণা করেছে। এতে কলা, প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বের জন্য 9 বাংলাদেশি তালিকায় স্থান পেয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের 30 আন্ডার 30 এশিয়ার নবম সংস্করণ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এই সংস্করণটি প্রকাশিত হয়। এই তালিকায় 30 বছরের কম বয়সী এমন 300 তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয়েছে, যারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং সৃজনশীলতা দিয়ে নতুন কিছু উদ্ভাবন করে যাচ্ছেন প্রতিনিয়ত। 2011 সাল থেকে সাময়িকীটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশি তরুণেরা ধারাবাহিকভাবে এই তালিকায় স্থান করে নিচ্ছেন। এবারও হয়নি তার ব্যতিক্রম। জায়গা করে নিয়েছে 9 বাংলাদেশি তরুণ। তালিকার শিল্পকলা বিভাগে স্থান পেয়েছেন আনুশা আলমগীর। আনুশা অনলাইন থ্রিফট স্টোর কালার্স ঢাকার প্রতিষ্ঠাতা। তার পর্দা চলচ্চিত্রটি মুসলিমদের পর্দাশীলতার প্রথার উপর ভিত্তি করে তৈরি এবং এটি বেশ আলোচিত হয়। তার প্রতিষ্ঠিত অনলাইন থ্রিফট স্টোর হচ্ছে কালার্স ঢাকা। কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন হ্যালোটাস্কের সহ প্রতিষ্ঠাতা মেহেদি শরণ। উবার ফর মেড সার্ভিস হ্যালোটাস্ক প্রতি ঘন্টায় বুকিং, মাসিক সাবস্ক্রিপশন, তাদের নিয়োগ করা গৃহকর্মীদের যাচাইকরণ এবং শোষণ বা সহিংসতা থেকে রক্ষা করার জন্য সুরক্ষা বৈশিষ্ট্য সরবরাহ করে। সংস্থাটি বিশ্বব্যাংক ও অক্সফামের অনুদানও পেয়েছে। মিডিয়া মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন রেদওয়ান আহমেদ। তিনি একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। এএফপির জন্য রোহিঙ্গা সংকট নিয়ে তার কভারেজ তাকে 22তম হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড এনে দেয়। স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার সহ প্রতিষ্ঠাতা রেদওয়ান। ফ্রিল্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জাতিক এর সহ প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা। সুলতান মনি ও মুমতাহিনা আনিকা ঢাকা ভিত্তিক ফিনটেক স্টার্টআপ জাতিকের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। জাতিক মূলত ছোট কোম্পানিগুলোকে অ্যাকাউন্টিং পরিচালনা করতে সাহায্য করার জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার সমাধান দেয়। কোম্পানিটি ই-কমার্স ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও সহযোগিতা করে। গত বছরের আগস্টে জাতিক $16 লাখ তহবিল সংগ্রহ করেছে। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ফাহাদ আহমেদ। ফাহাদ উইন.ডট অ্যাপের সহ প্রতিষ্ঠাতা। এটি একটি ক্রস বর্ডার রেমিট্যান্স প্ল্যাটফর্ম যেটি দ্রুত এবং সস্তা লেনদেনের জন্য ব্লকচেন প্রযুক্তি এবং স্টেবল কয়েন ব্যবহার করে। উইন.ডট অ্যাপের আগে ফাহাদ আহমেদ কাজ করেছেন পাঠাও এ। তিনি পাঠাও এর প্রতিষ্ঠাতা দলের একজন ছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন পরিষেবা চালু করেছিলেন। ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে স্থান পেয়েছেন 3 জন। তারা হলেন শহীদুল ইসলাম, আব্দুল গাফফার সাদি ও তুষার। তারা 3 জন মিলে গড়ে তুলেছেন দ্রুত লোন। রাজধানী ঢাকা ভিত্তিক স্টার্টআপ কাগজপত্র মূল্যায়ন করে সহজে ক্ষুদ্র ও ছোট ব্যবসাদের ঋণ পেতে সহায়তা করে। 2019 সালে প্রতিষ্ঠার পর থেকে দ্রুত লোন $20 লাখ বেশি ঋণ বিতরণ করেছে এবং এখন পর্যন্ত $1,25,000 তহবিল সংগ্রহ করেছে। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, চলতি বছর কোরবানিতে 1,07,02,394টি পশুর চাহিদার বিপরীতে দেশে 1,29,80,367টি পশু প্রস্তুত আছে। বৃহস্পতিবার প্রাণী সম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানির পশুর পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, তিনি
বলেন, এবছর সারা দেশে ৩,০০০ পশুর হাট বসবে। বাইরে থেকে যাতে পশু না আসে এটা নীতিগত সিদ্ধান্ত, চোরাই পথে যাতে না আসে সে ব্যাপারেও সতর্ক। ৭০০ বাংলাদেশি প্রবাসী কর্মীদের বেতন না দেওয়া এবং নির্যাতনকারী সেই মালয়েশিয়ান কোম্পানি এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছে। চাকরিচ্যুত করার পর ওই বাংলাদেশি কর্মীদের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়া এবং শ্রম আইন লঙ্ঘন করার দায়ে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ওই কোম্পানি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযোগকারীদের আনীত অভিযোগের বিরুদ্ধে অভিযোগকারীদের আনীত অভিযোগের ভিত্তিতে 10টি ফাইল খোলা হয়েছিল, যার মধ্যে থেকে 6টি ফাইলের ব্যাপারে অগ্রগতি জানতে চেয়েছেন দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউট। ডিরেক্টর জেনারেলের নির্দেশনা মোতাবেক যে তারিখ থেকে কর্মীরা কাজ শুরু করার কথা ছিল সেই তারিখ থেকে বেতন দিতে হবে। ভারতীয় সঙ্গীত জগতের বহুল প্রশংসিত নাম এ.আর. রহমান। ক্যারিয়ারে অসংখ্য গান গেয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে আজকের এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না অস্কার বিজয়ী সঙ্গীত শিল্পীর। সঙ্গীতের শুরুর জীবন আর্থিক কষ্টে কেটেছে তার। শুধু তাই নয়, প্রথম স্টুডিও তৈরির জন্য মায়ের গয়না বেচে দিয়েছিলেন এ.আর. রহমান। সম্প্রতি নেটফ্লিক্সে অমর সিং চমকিলা মুক্তির পর ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় এ.আর. রহমান জানান, তার মা গয়না বিক্রি করে স্টুডিওর জন্য সরঞ্জাম কেনার টাকা দিয়েছিলেন। এমনকি অর্থের অভাবে কলেজেও যেতে পারেননি এই গায়ক। 2010 সালের বিশ্বকাপের পর আবারও কোনো ফুটবল টুর্নামেন্টের থিম সং গাইতে যাচ্ছেন কলম্বিয়ার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিরা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকায় বেছে নেওয়া হয়েছে শাকিরার গাওয়া একটি গান, যা কোপা আমেরিকার থিম সং হিসেবে বিবেচিত হয়েছে। পুন্টেরিয়া নামের গানটি কোপা আমেরিকার থিম সং হিসেবে বিবেচিত হবে। মার্চ মাসে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন শাকিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিরা নিজেই জানান, কোপা আমেরিকার থিম সং হিসেবে পুন্টেরিয়া নামক গানটি বেছে নেওয়া হয়েছে। আগামী এক মাস গানটি সকলের মুখে মুখে শোনা যাবে। 20 জুন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার, যা চলবে 14 জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PoddaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PoddaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।